এই বছর 2-3টা প্রশ্ন একটু ঝামেলা করে দিছে, দ্যাটস ওয়াই একটু কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ইরফান তুমি যখন চলে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো হচ্ছে ফিজিক্স আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ আমার কাছে আছে। ও তোমার তোমার চাবি আছে না, তুমি বাইরের থেকে আটকে দাও। হ্যাঁ, তো হচ্ছে কোন কোন অবজেক্টিভ গুলো আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে না সেগুলো আমি বলে দিব। ফিজিক্সে তোমার অবজেক্টিভ মিনিমাম কত পাওয়া উচিত সেটাও বলে দিব। রিটেনে তোমার কত পাওয়া উচিত সেটাও বলে দিব। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তারা কত পাওয়া উচিত, যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তারা কত পাওয়া উচিত সেটা আলোচনা করবো। তার আগে চলো আমরা আগে সলভ শুরু করে ফেলি। লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। হ্যাঁ, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য? এ হলো একটা ভেক্টর, বি হলো একটা ভেক্টর, এগুলোকে আগে যোগ করবা, বলে দিছি আগে যোগফল। হ্যাঁ, ফার্স্টে দেখো বলে দিছি কিন্তু যোগফল। তো যোগফল মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপরে কি তাদের বিয়োগফল। পার্থক্য মানে কি? তাদের বিয়োগফল। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা হলো একটা ভেক্টর, এটা পুরোটা হলো আরেকটা ভেক্টর। এই দুটা ভেক্টর পরস্পর লম্ব। দুটা ভেক্টর পরস্পর লম্ব হইলে আমরা জানি তাদের ডট গুণফল 0 হয়। তার মানে হচ্ছে এই দুইটার ডট গুণফল 0 হবে। ক্লিয়ার? a প্লাস বি এটা হচ্ছে একটা ভেক্টর, a মাইনাস বি এটা হচ্ছে একটা ভেক্টর। এই দুইটার ডট গুণফল 0 হবে। কিভাবে বুঝছি? প্রশ্নে বলে দিছে যে এরা পরস্পর লম্ব। এখন আমরা যদি এটা সলভ করি, a ভেক্টরের সাথে a ভেক্টর গুণ করলে কি হয়? a স্কয়ার হয়। ঠিক আছে, a ভেক্টরের সাথে তুমি কি করবে? মাইনাস বি ভেক্টর করবে। তার মানে কি? মাইনাস a ভেক্টর ডট বি ভেক্টর। তুমি চাইলে এভাবে করতে পারো, অথবা a প্লাস বি ইনটু a মাইনাস বি এভাবে করতে পারো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে আলটিমেটলি আর কি। আমি একবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। বি ভেক্টর a ভেক্টরকে করলে কত হয়? মাইনাস অফ বি ভেক্টর a ভেক্টর প্লাস হবে এবং মাইনাস অফ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কাটাকাটি যায়, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার। a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার হওয়ার মানে কি? a এবং b পরস্পর সমান। সো তুমি এই a এবং b এগুলো কি ভেক্টর? এগুলো হচ্ছে মান 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 পরস্পর সমান। সো দ্য কারেক্ট আনসার ইজ, এখানে কি হবে? তার মানটা হবে পরস্পর সমান। সো উত্তরটা হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে m এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। চলো আমরা আগে চিত্র আঁকি। এখানে কি বলছে? m ভরের একটা বস্তু আছে, আরেকটা আছে কত? 2m ভরের। হ্যাঁ, এরা দড়ি দিয়ে কানেক্টেড। তারপরে বলছে কি? একটি দড়ি দ্বারা সংযুক্ত F মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। ভারী বাক্স হচ্ছে এইটা, তুমি এটাকে ডান দিকে টানতেছো এবং সেই বলটা হচ্ছে F। তার মানে Fটা হচ্ছে এই দুইটাকে সে টেনে নিয়ে যাচ্ছে। F হচ্ছে দুইটাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে F সমান সমান আমরা যে সূত্র জানি, ভর ইনটু ত্বরণ। এইখানে ভরটা হবে কি? দুইজনের যোগফল, কারণ এই বলটা কিন্তু দুইজনকে টেনে নিয়ে যাচ্ছে। সো m প্লাস 2m, তো m প্লাস 2m মানে কত? 3m। হ্যাঁ, আর ত্বরণটাকে আমরা a দ্বারা প্রকাশ করতেছি। সো a সমান সমান আসবে f বাই 3m। সো আমরা ত্বরণটা বের করে ফেললাম। তো এত ত্বরণ নিয়ে 2m ভরটাও যাবে, আবার m ভরটাও যাবে। ঠিক আছে, এখন স্যারে দেখো স্যারে কি চাইছে? স্যারে চাইছে হচ্ছে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে, দড়িটির টান কত? এই টান এটা কাকে ইন্ডিকেট করতেছে? হালকা বাক্সকে ইন্ডিকেট করতেছে। হালকা বাক্স কোনটা? হালকা বাক্স এইটা। তার মানে এইখানে যে টানটা টি, এই মানটা স্যারে বের করতে বলতেছে। তো টি যদি তুমি বের করতে যাও, তো টান কি? এক ধরনের বল। ঠিক আছে, তো ফর্মুলা কি? ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, ভর ইনটু ত্বরণ। এখন যদি তোমাকে প্রশ্ন করি, ভাইয়া এই ভরের মানটা কত? এই ভরের মানটা কত? এই ভরের মান কিন্তু 3m জীবনও হবে না, কারণ এই টানটা শুধুমাত্র m এর উপর ক্রিয়াশীল। এই টানটা শুধুমাত্র m এর উপর ক্রিয়াশীল। ঠিক আছে, 2m এর উপর কোনো ক্রিয়াশীল না। 2m এর উপর হচ্ছে f ও ক্রিয়াশীল, বাট টিটা শুধুমাত্র m এর উপর ক্রিয়াশীল, কারণ হালকা বস্তু বলছে। তার মানে ভরের জায়গায় তুমি m বসাবা, আর ত্বরণের মান তো তুমি জানো f বাই 3m। সো mm কেটে দাও, উত্তরটা আসবে f বাই 3। সো দ্য কারেক্ট আনসার ইজ f বাই 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে 10 গ্রাম ভরের, হ্যাঁ, একটা ঘর্ষণহীন একটা আনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটা আনুভূমিক স্প্রিংকে 6 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। সো বি তুমি জানো, তারপর ভর তুমি জানো, আর তুমি কে এর মানটা জানো। তো সারে বের করতে বসে সর্বোচ্চ সংকোচন। দেখো আমরা জানি গতিশক্তি কিসে রূপান্তরিত হবে? গতিশক্তিটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি হিসেবে রূপান্তরিত হবে। ঠিক আছে, একটা স্প্রিং ধরো আমার আছে, একটা স্প্রিং আছে। হ্যাঁ, তো তুমি কি করতেছো? তুমি হচ্ছে এইখানটাতে কোন একটা বস্তু দিয়ে তুমি ধাক্কা দিচ্ছ। হ্যাঁ, যেই পরিমাণ ধাক্কাটা দিচ্ছ, যে পরিমাণ গতিশক্তিটা ক্রিয়েট করছো, ওইটাই ওর মধ্যেই সঞ্চিত শক্তি হিসেবে থাকবে। তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে পারি যে গতিশক্তি হাফ mv স্কয়ার সমান সমান কি হবে? সঞ্চিত শক্তি হাফ kx স্কয়ার। হাফ হাফটা কেটে দাও, তো সার বের করতে হবে সর্বোচ্চ সংকোচন। সর্বোচ্চ সংকোচন মানে কি? x। তোমাকে x বের করতে হবে, ডাইরেক্ট করে ফেলো মাথা মাথায়। তাহলে x যদি বের করতে যাও, এই k টা ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এই k ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? mv স্কয়ার বাই k। এখন তুমি তো ভাই
এক্স বের করবা কিন্তু উপরে আছে এক্স স্কোয়ার, তাহলে জিনিসটাকে রুট করে দেওয়া উচিত। রুট করে দিলে কত হয়, রুট ওভার এম বাই কে ইন্টু ভি। এখন এম এর মান কিন্তু গ্রামে দিয়ে দিচ্ছে, কিসে তোমাকে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এম এর মানটা অথবা তুমি চাইলে এখানে গ্রামও রাখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু সবগুলোকে এসআই একক করাটা স্ট্যান্ডার্ড, আমরা সেভাবে যদি করি 10 গ্রাম মানে কি, 10 গ্রাম মানে হচ্ছে 0.01 কেজি। কে এর মানটা কত ভাইয়া, কে এর মানটা হচ্ছে 400, হ্যাঁ এটা কিন্তু আবার রুট করা লাগবে। এবার বি এর মানটা আসো, বি এর মানটা হচ্ছে গিয়ে 6। এখন কোশ্চেন ভাই আমি এটা কিভাবে ক্যালকুলেশন করব, এটা তোমার একটা প্রশ্ন। দেখো 6 তো তোমাদের ঝামেলা করতেছে না, এটা পাশে 6 আছে আমরা রেখা দাও, কোনো সমস্যা নাই, তোমার ঝামেলা এই জায়গাটা, তাই না। তো এই জায়গাটা চলো আমরা আগে রুট করে ফেলি। তো 0.01 এই জিনিসটাকে আমরা আসলে কি বলতে পারি, 1/100 বলতে পারি, তাহলে এখানে আমরা 1/100 বলতে পারবো, ঠিক আছে। তার মানে 1/100, আবার এখানে কত 400, ঠিক আছে, তারপর রুট ওভার ইনটু 6 হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা রুট করা কি খুব কঠিন, 1/100 তুমি 100 কে আগে রুট করো, 100 কে রুট করলে নিচে 10 হয়। এবার 400 কে তুমি রুট করো, 400 কে রুট করলে কিন্তু 20 হয়, তার মানে নিচে কিন্তু 20 থাকতেছে আর উপরে 1 থাকতেছে, ওকে। তার মানে এখানে 6 থাকলো। এখন 6 এর সাথে তুমি কার কাটাকাটি করবে, তোমার ইচ্ছা, তুমি ধরো 6 এর সাথে 10 এ কাটাকাটি করলা, তাহলে এখানে 3 হয়, এখানে 5 হয়, আর কি কারো কাটাকাটি যায় না। তার মানে উপরে হলো 3, নিচে হইতেছে 100, এটা হলো মিটার এককে। যদি তুমি সেন্টিমিটার এককে বের করো 100 দিয়ে খালি গুণ করে দিবা, তার মানে উত্তরটা হবে 3 সেন্টিমিটার। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 সেন্টিমিটার। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 সেন্টিমিটার। এবার বলি তোমাদের যে প্রথম যে অঙ্কটা ছিল এটা তোমাদের পারা উচিত, প্রথম যে অঙ্কটা ছিল এটা তোমার পারা উচিত। 2 নাম্বার যে অঙ্কটা এটা পুরো হচ্ছে ইসাক স্যারের বইয়ের বলো বা তপন স্যারের বইয়ের বলো বা চ্যাপ্টার শেষের বই অবজেক্টিভ বলো বা বোর্ডের অবজেক্টিভ বলো, এটা বোর্ডের অবজেক্টিভ, এটাও তোমার পারা উচিত, ঠিক আছে। আচ্ছা এবার এটার কথা বলি, এটাও তোমার পারা উচিত, মানে এগুলো খুব কঠিন প্রশ্ন না। এই পর্যন্ত যে 3টা দেখাইলাম 3টা কিন্তু খুব কঠিন প্রশ্ন ছিল না, কিন্তু আগেরটা একটু সময় লাগতো আর কি, 40-45 সেকেন্ড 1 মিনিট সময় লাগবে। এবার চলো আমরা এই প্রবলেমটা আসি। চাঁদের অভিকর্ষ স্তরণ কোনটা কঠিন আমি বলবো, স্টুডেন্টের সাপেক্ষে আমি বলে দিব কোনটা কঠিন। চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের 6/1 ঠিক আছে। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত, 1/4। পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত হবে। তো ফার্স্ট অফ অল জিনিসটা কি অভিকর্ষ স্তরণের সাথে রিলেটেড, সো অভিকর্ষ স্তরণের সূত্রে চলে যাবা। তো পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণের ফর্মুলা কি হবে, আমরা জানি g = gm/r²। তো ই দ্বারা আমি বুঝাচ্ছি সবকটা পৃথিবীর। এবার আসো চাঁদের ক্ষেত্রে কি হবে, gm = gmm/rm²। এখন তোমাকে কি করতে হবে, 1 এবং 2 ভাগ করতে হবে, অনুপাত যেহেতু তুমি করবা, সো 2/1 প্রয়োগ করলে সবচেয়ে বেটার হয়, কারণ সারা বের করতে বসে পৃথিবীর ভর m এর তুলনায় চাঁদের ভর কত, সো চাঁদেরটাকে উপরে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম, এবং আমি প্রয়োগ করব হচ্ছে 2/1 প্রয়োগ করব। এখন 2/1 যদি প্রয়োগ করি, gm/ge থাকে, বাম পাশে থাকবে gm/ge, আর ডান পাশে কি থাকবে দেখো, তুমি এটা দিয়ে এটা ভাগ করছো, সো gg কাটাকাটি, তো gg কাটাকাটি গেল, তাহলে থাকবে mm ডিভাইডেড বাই কত হবে, me হবে, তারপরে rm/re এর হোল স্কয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা এখন কে কার কত গুণ বলে দিছে, চাঁদের অভিকর্ষ স্তরণ পৃথিবী 6/1। তার মানে আমরা এটা বলতে পারি যে gm ডিভাইডেড বাই ge = 1/6। তার মানে এই লেফট হ্যান্ড সাইড পুরোটা আমার জানা আছে 1/6, আমি যদি লিখে ফেলি 1/6 = mm মানে কি, চাঁদের ভর। তো তুমি যেটা বের করবাই, me মানে কি, me মানে হচ্ছে পৃথিবীর ভর, যেটা প্রশ্ন দিয়ে দিছে বড় হাতের m, হ্যাঁ, তাহলে এটা বড় হাতের m। এবার আসো এরপরে কি আছে, ব্যাসার্ধতে আছে, ওখানে বলেছে চাঁদের ব্যাসার্ধ কি, পৃথিবীর ব্যাসার্ধের 1/4। চাঁদের ব্যাসার্ধ মানে কি rm, পৃথিবীর ব্যাসার্ধ কত re, এটা কতখানি খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1/4। আচ্ছা তুমি এই জিনিসটা যখন উল্টায় ফেলছিলা, এটা এখানে হবে e হবে এবং এখানে m হবে, ঠিক আছে। যখন তুমি এটা উল্টায় ফেলছিলা, এখানটাতে e হবে এবং এখানটাতে m হবে। তো আমরা জানি rm/re মান কিন্তু আমাদের জানা আছে, স্যারে দিয়ে দিছে কত, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। তার মানে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, ওকে। আচ্ছা তাহলে re/rm টা আমার দরকার, আর এখানে আছে rm/re, তারপরে উল্টায় দাও, উল্টা দিলে তো 4 হয়ে যায়, সেটাকে আমরা 4² লিখবো, ঠিক আছে। আচ্ছা তার মানে mm যেহেতু আমি বের করব, খেয়াল করে দেখো mm, এই mটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এই বড় mটা উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেল, 4² মানে কত, 16টা আছে গুণ আকারে, ওই পাশে চলে গেলে ভাগ আকারে হবে, সো 16 সাথে 6 গুণ আকারে হয়ে 96 হয়। সো উত্তরটা দাঁড়াচ্ছে 96। সো উত্তরটা হবে m/96 কোথায় আছে, অপশন ডি তে আছে। তোমরা একটু দ্রুত কমেন্টে জানাই ফেলো পুরোটা বুঝতে পারছো কিনা, একটু দ্রুত জানাও। ভাইয়া 11 নং এমসিকিউ নিয়ে কনফিউজ, হ্যাঁ আমি বলে দিব 11 নং এমসিকিউ নিয়ে কি হয়েছে, আমি তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে আসো, একটি ইস্পাতের তারের
উপাদানের ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই, যদি তারের ব্যাসটাকে তুমি দ্বিগুণ করো তাহলে পরিবর্তে ইয়ং গুণাঙ্ক কত হবে। এইটা আমি আলফা পরীক্ষায় অনেকবার দিছি, আমাদের ভার্সিটি ক্র্যাশ কোর্স যে পরীক্ষাগুলো ছিল সেগুলোর মধ্যে এটা দিছি। এটা খুবই ছোট একটা অবজেক্টিভ দেখার সাথে তোমার পারা উচিত। এটা কিন্তু কোনো অঙ্ক না, ইয়ং এর গুণাঙ্ক কখনো চেঞ্জ হয় না। ইয়ং এর গুণাঙ্ক একটা নির্দিষ্ট একটা পদার্থের ইয়ং এর গুণাঙ্কটা ফিক্স থাকে। তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি? আমরা বলতে পারি ইয়ং এর গুণাঙ্ক আগে ওয়াই ছিল, এখন ওয়াই থাকবে। তুমি ব্যাসার্ধ যাই করো, তুমি ক্ষেত্রফল যাই করো, হ্যাঁ, তুমি যত ধরনের চেঞ্জ করো না কেন, ইয়ং এর গুণাঙ্ক কি উপাদানের উপর ডিপেন্ড করে। তার মানে আগে ছিল ওয়াই, এখনো থাকবে কত? ওয়াই থাকবে। এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এরকম প্রশ্ন, এটা ডিরেক্টলি বইয়ের প্রশ্ন। পরের অবজেক্টিভে আসো, যে একটি কণা এই বিস্তারের সরল চলিত স্পন্দন স্পন্দিত হচ্ছে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হয়। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল রিটেনে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগের বছরের রিটেনে এরকম একটা প্রশ্ন আসছিল। তো আমরা চলো এটা সলভ শুরু করি। প্রশ্নটা কি বলছে যে বিভব শক্তি মোট শক্তির 1/4। তার মানে কি বিভব শক্তি মানে কি ইপি, হ্যাঁ, মোট শক্তি মানে কি ই, এটার 1/4। তো ইপি মানেটা কি? ইপির ফর্মুলাটা কি ভাইয়া? ইপির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, হ্যাঁ, এবং ই এর ফর্মুলাটা কি? ই এর ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কয়ার। আশা করি এই দুটো ফর্মুলা তোমরা আরামসে জানো। তো এখন তোমার কাজ কি? হাফটা কেটে দেওয়া, কেটা কেটে দেওয়া, হ্যাঁ। তাহলে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার সমান সমান a স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x সমান সমান, এটাকে তুমি উপপাক্ষকে রুট করে দাও, তাহলে a বাই 2 আসবে। সো দ্য কারেক্ট আনসার ইজ a বাই 2। এটা না পারলে ভাই তোমার কিছু বলার নাই, আমার আর কোনো কিছু সেড নাই। এটা তোমার পারা উচিত, এটা অবশ্যই পারা উচিত। তোমাদেরকে আমি ধরে ধরে দেখাবো যে কোন কোন অবজেক্টিভ পারা উচিত। এটা না পারলে আসলে তোমার পক্ষে চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? একটা অবজেক্টিভ অনেক বড় একটা ম্যাটার ক্রিয়েট করে থাকে। আচ্ছা, এরকম প্রশ্ন আসলে কখনো আসে নাই, ফিজিক্সে। সো এটা আউট অফ বক্স একটা কোশ্চেন বলতে পারো। নিচের কোনটি পোলারাইজার নয়? টুরমালিন কিন্তু একটা পোলারাইজার, ক্যালসাইট একটা পোলারাইজার, নিকল প্রিজম একটা পোলারাইজার, ঠিক আছে? এটা উত্তরটা কি? ফ্রেসনেল বাইপ্রিজম কোনো পোলারাইজার না। তো এটাকে আমি বলবো আউট অফ বক্স। যারা হচ্ছে সলিডলি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তারা এটা পারো না, ঠিক আছে? যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো পারলেও পারতে পারো, ঠিক আছে? বাট আমি বলবো এটা আউট অফ বক্স একটা কোশ্চেন। হ্যাঁ, কঠিন প্রশ্ন বলি নাই, আউট অফ বক্স মানে কি আমরা সাধারণত এরকম টাইপের প্রশ্ন পড়ি না। আচ্ছা, পরের প্রশ্ন আসো। এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তন 1/3 তুমি সংকুচিত করছো, তারপরে কি করছো? প্রসারিত করছো, হ্যাঁ। তারপরে কি হয়েছে? সেই চাপের পরিমাণটা অর্ধেক হয়েছে। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। এই কিওয়ার্ডের দিকে ফোকাস করো, এই শব্দটার দিকে একটু ফোকাস করো। কি বলা হয়েছে? তাপমাত্রা স্থির থাকে। ঢাকা ইউনিভার্সিটি তোমাদের সাথে মাঝে মধ্যে গেম খেলে, বড় প্রশ্ন দেয়, বিশেষ করে ফিজিক্সটা বড় প্রশ্ন দেয়, হ্যাঁ, কিন্তু আসলে উত্তরগুলো হয় ছোট্ট, কোনো অঙ্ক হয় না। যেমন একটু আমরা একটা দেখছিলাম যে ইয়ং এর গুণাঙ্ক, সেটা অনেকে হয়তো অঙ্ক করছে, বাট এটা উত্তর কি হবে? ওয়াই। এটাও সেম, এটা অনেকে অঙ্ক করছে, বাট এটা কোনো অঙ্ক না। কেন অঙ্ক না? তাপমাত্রা যদি স্থির থাকে, বলতো কোন মানটা স্থির থাকে? আমরা সবাই জানি যে dq সমান সমান du প্লাস dw। এখানে কোনটি সরাসরি ভাবে তাপমাত্রার সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সরাসরি ভাবে তাপমাত্রার সাথে সম্পর্কিত। এখন তাপমাত্রা স্থির থাকা মানে কি? তোমার অভ্যন্তরীণ শক্তির মানটা 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে 0। এখন পরিবর্তন 0 মানে কি? আদি মানটাই রয়ে গেছে। পরিবর্তন 0 মানে হচ্ছে পরবর্তী মান ইজ ইকুয়াল টু আদি মান। ওকে, তো তোমার আদি মান কত ছিল? তোমার আদি মান ছিল হচ্ছে ইউ। এটা বলে দিছে আদি মানটা হচ্ছে ইউ, তোমার আদি মানটা হচ্ছে ইউ। তার মানে পরবর্তী মানটা তোমার কত থাকবে? ইউ থাকবে। এটা কোনো অঙ্ক না। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন। পাত দূরত্ব ডি এবং ধারকত্ব সি এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত? এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন ছিল। আমি বলবো যেটা এভারেজ টাইপের একটা স্টুডেন্ট এটা পারবে না, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন ছিল, ঠিক আছে? সো কিছু আমি ক্যাটাগরি করে দিব কোন কোন অবজেক্টিভ সবার পারা উচিত, কোন কোন অবজেক্টিভ মানে তোমার হচ্ছে টপে থাকতে গেলে পারতে হবে, আদারওয়াইজ চান্স পাওয়ার জন্য পারার কোনো প্রয়োজন নাই। এই অঙ্কটা তোমাদের কোনো মতে চান্স পাওয়ার জন্য আসলে পারা দরকার নাই, কিন্তু হচ্ছে টপে থাকার জন্য অবশ্যই এই অঙ্কটা তোমার পারা উচিত। লেটস স্টার্ট। পাত দূরত্ব ডি এবং ধারকত্ব হচ্ছে সি, এমন একটি সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারকটা আসলে কি হয়? ধরো এই হচ্ছে আমার একটা ক্যাপাসিটর আছে, এই যে একটা ক্যাপাসিটর, ঠিক আছে? তো এই ক্যাপাসিটরের কি দুইটা যে পাত আছে এদের মধ্যবর্তী দূরত্বটা কত? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি, এটা প্রশ্নই দিয়ে দিছে। এরপরে কি বলছে দেখো, এরপরে হচ্ছে এই দুইটার মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট তুমি আরেকটা পাত রাখলা। কত? d/2 পুরুত্ব বিশিষ্ট আরেকটা পাত রাখলা। তো চলো আমরা d/2 পুরুত্ব বিশিষ্ট আরেকটা পাত রাখি, হ্যাঁ।
তো তার মানে আপাতত এটা মুছে ফেলি। তো d/2 এই যে আমি আরেকটা পাত রাখলাম, সেটা হচ্ছে কি d/2, সেটা কতটুকু d/2। আচ্ছা, তাহলে এখন আমার অবশিষ্ট জায়গা কি দাঁড়ালো বলো তো? এইটা আমার অবশিষ্ট, এইটা আমার অবশিষ্ট, হ্যাঁ, আর এতটুকু হচ্ছে d/2। আবার পুরোটা ছিল হচ্ছে d। ওকে, এটা একটা খেয়াল করে দেখো, পুরোটা হচ্ছে d আর এতটুকু হচ্ছে d/2। তাহলে বলো তো এতটুকু কত হবে, এতটুকু কত হবে? উত্তর হচ্ছে এইটা আর এইটা দুটো যোগ করে যা হবে, হ্যাঁ, এটাকে ধরো আমি মনে মনে x নাম দিলাম, এটাকে আমি মনে মনে x নাম দিলাম, তার মানে 2x সমান সমান হবে পুরাটা মাইনাস ও যতটুকু জায়গা দখল করছে। ও জায়গা দখল করছে হচ্ছে d/2, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে? d/2 দাঁড়াচ্ছে। সো 2x সমান সমান d/2, তাহলে x সমান সমান আসতেছে d/4। এই লাইনটা আবারও বোঝার চেষ্টা করো। আগে ছিল একটা সমান্তরাল পাত ধারক, দুইটা সমান্তরাল ছিল, তাদের মধ্যবর্তী দূরত্বটা ছিল d, মাঝখানে তুমি আরেকটা d/2 নিয়ে আসছো, তাহলে ও তো একটা জায়গা দখল করে ফেলছে। তাহলে এখন তোমার ফাঁকা জায়গা কতটুকু? এখন তোমার ফাঁকা জায়গা হচ্ছে x প্লাস x, তার মানে 2x। এখন তোমার ফাঁকা জায়গা কত? 2x। এখন তোমার ফাঁকা জায়গা 2x। আচ্ছা, ফাঁকা জায়গা আগে ছিল d, এখন তোমার ফাঁকা জায়গা কত? d মাইনাস d/2 না, কারণ ও নিজে তো একটা d/2 জায়গা দখল করে ফেলছে, ঠিক আছে? তার মানে আগে ছিল d/2 সে জায়গা দখল করে ফেলছে, তার মানে d মাইনাস d/2 মানে কি? শুধু d/2, তাহলে শুধু d/2। এখন তোমার তো দরকার x এর মান, তাহলে x সমান সমান কত? d/4। সো আমরা এটা বলতে পারি যে এখন এই দুইটা মিললা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। এই দুইটা মিললা একটা ক্যাপাসিটর হয়ে গেছে। কেন? কারণ একটা ক্যাপাসিটর হইতে গেলে তোমার দুইটা পাত লাগে। এখানে আমি এদেরকে পজিটিভ পজিটিভ দিলাম, পজিটিভ প্রান্ত দিলাম, এটা আগে নেগেটিভ প্রান্ত ছিল, হ্যাঁ। এখন তুমি মাঝখানে একটা পাত দিছো, এই পাতে পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভ গুলো ধরো এই প্রান্তে এসে পড়বে, তাহলে প্লাস গুলো এইখানে, মাইনাস গুলো এইখানে। সো এইটা একটা ক্যাপাসিটর হয়ে যাবে, যাকে আমি নাম দিলাম C1। আবার এই যে এইটাও একটা ক্যাপাসিটর হয়ে যাবে, এখানে প্লাসরা থাকবে, এখানে প্লাসরা থাকবে, হ্যাঁ। তাহলে এইটাও একটা ক্যাপাসিটর, আমি নাম দিলাম C2। সো আগে ছিল একটা ক্যাপাসিটর, এখন হয়ে গেল দুইটা ক্যাপাসিটর। এই কনসেপ্টটা তপন স্যারের বই আমি কিছুদিন আগে আমার অফলাইন বেচে পড়াইছি, গত পরশুদিন আমি একটা করাইছি, এরকম একটা ম্যাথ, এটা সিকিউতে আসছিল। এটা হচ্ছে একটা এইচএসসি বোর্ডে সিকিউতে আসছে, তোমরা মিলাই নিও, হ্যাঁ। এটা একটা এইচএস, যারা তোমরা এইচএসসি 24 আসো বা 25 আসো, তোমরা তোমাদের বইয়ের 2022 সালের বা পুরান সালের একটা প্রশ্ন দেখো, সিকিউতে এরকম প্রশ্ন আসছে। তো এটা C1, এটা C2। এখন আমাদের C1 C2 মান জানা দরকার। খুবই সহজ, কেমনে মান জানবা? তোমার তো ক্ষেত্রফল কোনো চেঞ্জ করো নাই, তুমি চেঞ্জ হইছে কি? এই যে শুধুমাত্র মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হইছে, দূরত্বটা কত? 4/1 হইছে। এখন আমরা সবাই কিন্তু ফর্মুলা পারি। ফর্মুলা কি? যে C সমান সমান AK এপসাইলন নট ডিভাইডেড বাই D। তার মানে C এর সাথে D এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, এখন D তোমার কত? 4/1 হইছে, তাহলে C কয় গুণ হবে? 4 গুণ। খুবই সহজ, D এর জায়গায় তুমি 4/1, এটা মানে কি 4/1 তুমি বসায় দাও, তাহলে D হইছে 4/1, হ্যাঁ। তাহলে C হবে কত? 4 গুণ। ওকে, তার মানে C1 এর মান হবে কত? 4C, এবং C2 এর মানও কত হবে? 4C। এগুলো হচ্ছে নতুন মান। সো নতুন মান হচ্ছে 4C করে। আমাদের নতুন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 4C, নতুন দ্বিতীয় ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 4C। এখন তোমার প্রশ্ন, ভাই এই দুটো ক্যাপাসিটর আমি কি করব? দেখো, এটা ঠিক পরে এইটাই কানেক্টেড। আমরা জানি একটার পর আরেকটা কানেক্ট থাকবে, সেটা হচ্ছে সিরিজ সমবায়, হ্যাঁ, বা শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় হলে কি করতে হয়? দেখো, শ্রেণী সমবায় হলে ফর্মুলা হচ্ছে CS সমান উপরে গুণফল, নিচে হয় যোগফল। তুমি বলতে পারো ভাই এটা আপনি কই থেকে পাইছেন? হ্যাঁ, এটা পাইছি 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 এই ফর্মুলা থেকে, উপরে গুণফল নিচে যোগফল। তো C1 এর মান হচ্ছে তোমার 4C, C2 এর মান 4C। আসলে করা লাগে না, এটা একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে 4C এবং 4C কে প্যারালাল করলে 2C হয়, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা হচ্ছে 4C প্যারালাল 4C সমান 2C। তুমি যদি বিশ্বাস না করো, তোমাকে আমি বিশ্বাস করা দিচ্ছি। 4C into 4C ডিভাইডেড বাই 4C প্লাস 4C, তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 8, দেখছো 2C থাকতেছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 2C। তো আমি বলবো এটা একটা এভারেজ টাইপের স্টুডেন্টরা এটা পারবে, এটা আমি এক্সপেকটেশনে রাখি না, ঠিক আছে? যারা একটু টপের দিকে থাকবে তারা এটা পারবে। সো একটা প্রশ্ন ঝামেলা করছি, ক্রিয়েটিভ কোশ্চেন বলতে আমি এভারেজ টাইপের স্টুডেন্টদের জন্য ঝামেলাদার প্রশ্ন বলে অভিহিত করব। ওকে, আচ্ছা, আমি উত্তর দিব ভাই, আমার এমসিকিউ তে 50টা, রিটেনে 12-13, আমার কি আশা আছে কিনা? আমি তোমার প্রশ্নের উত্তরটা দিব। হ্যাঁ, তোমার ন্যূনতম তাকে পাস করতে হবে রিটেনে। তো দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহু PQRS। এটা ভাই বইয়ের অঙ্ক, এটা আমি কি বলবো? এটা যদি তুমি 30 সেকেন্ডের ভিতরে না পারো, কিছু বলার নাই। হ্যাঁ, 30 না 40 সেকেন্ডের ভিতরে তোমার এটা পারা উচিত, এটা বই রেডিমেড ম্যাথ।
চলো আমরা শুরু করি। ফর্মুলা কি? ফর্মুলা আমি জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস প্রাইম। বলতে পারো ভাই আপনি এস প্রাইম কোথা থেকে পাইলেন? কারণ আমাদের এস এর একটা মান দেওয়া আছে 48 ওহম। তো তুমি এখন যে কাজ করবে জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। পি এর মান হচ্ছে 8, কিউ এর মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 16 এবং এস প্রাইম এর মান আমরা নির্ণয় করব। তা কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করে ফেললে এস প্রাইম এর মানটা আসতেছে 24। হ্যাঁ, তার মানে তোমাকে এস প্রাইম 24 বানাইতে হবে। তোমাকে এটা কি করতে হবে? বানাইতে হবে। এখন তোমার আছে কত? তোমার আছে হচ্ছে 48 ওহম। আছে 48 ওহম আর বানাইতে হবে 24। তার মানে তোমার রোধটা কি কমাইতে হইতাছে। তো রোধ কমাইতে হলে কি করতে হয়? প্যারালালে অ্যাড করতে হয়। সো প্যারালালে তুমি অ্যাড করবা, ঠিক আছে? তো আমরা ফর্মুলা কি জানি? প্যারালালে ফর্মুলা 1/R2 = 1/R1 + 1/R2, এভাবেই তো আমরা বলতাম, তাই না? আচ্ছা, তার মানে আমি প্যারালাল করব, প্যারালাল করার পর যে রোধটা হয় সেটাকে আমরা আরপি নাম দিই। হ্যাঁ, তো এইখানে প্যারালাল করার পর যে রোধটা হয় সেটা কি? এস প্রাইম। এস প্রাইম, ওকে, এস প্রাইম আমরা লিখলাম। তো আদি মানটা কত ছিল বলো তো? আদি মানটা হচ্ছে এস, আর আমরা নতুন যেটা অ্যাড করব সেটাকে মনে মনে নাম দিলাম এক্স। সেটাকে মনে মনে নাম দিলাম এক্স। তাহলে এস প্রাইমের মান হচ্ছে কত? 24। এস এর মানটা কত? 48। 1/x। আমি আবারও বলি, এটা ভাই বইয়ের ম্যাথ, এটা না পারলে আমার কিছু বলার নাই। তোমার ভার্সিটি প্রিপারেশনই ঠিক মতো ছিল না, তুমি জাস্ট বং করে গেছো আর কি। এই অঙ্ক যে পারে নাই তার ভার্সিটি প্রিপারেশন মানে হতে পারে তুমি আনফরচুনেটলি পারো নাই বা ভুল ক্যালকুলেশন বা টাইম পারো নাই, বাট এটা পড়ে যাও নাই যে তার কোনো ভার্সিটি প্রিপারেশনই ছিল না। এটা আমি ডিরেক্ট বলে দিলাম আর কি। আচ্ছা দেখো, 48 কে যদি 24 দিয়ে ভাগ করি 2 হয়, তো 2 - 1 করলে 1/48 উল্টায় দাও, তারপরে x এর মান আসছে 48। সো দ্য কারেক্ট আনসার ইজ 48। এটা তোমার পারা উচিত। তাহলে উত্তর কত হবে? 48 ওহম প্যারালাল। উত্তর হবে 48 ওহম প্যারালাল। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রশ্নে আসি যে দুটি এক পরমাণু, এইটাই মনে হচ্ছে 11 নম্বর অবজেক্টিভটা, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন, তাই না? এটা কি 11 নম্বরটা কিনা? আমার একজন প্রশ্ন করেছে ভাই 11 নম্বর অবজেক্টিভ কনফিউশন। 11 নম্বর অবজেক্টিভ কোনটা একটু বলো দেখি। এটা নাকি? আমি তো নংটা দেই না, আমি দেখিনি এটা 11 নম্বর অবজেক্টিভ কিনা। হ্যাঁ, এটা 11 নম্বর অবজেক্টিভ, এখানে কনফিউশন। তো চলো এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। প্রথম কথা হচ্ছে যে দুটি এক পরমাণু আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তারপরে কি? এই গ্যাস তাপীয় সাম্যাবস্থায় মানে কি? দুইটা টেম্পারেচারটা সেম। এই গ্যাস m ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m ভরের অণু দ্বারা গঠিত। এই গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, এদের চাপের অনুপাতটা নির্ণয় করা। তো চলো আমরা আগে ডাটাগুলো লিখে ফেলি, আমাদের কিসের কিসের ডাটা দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে এই গ্যাসের ভর, এই গ্যাসের ভর মানে কি? W অফ A, এই মানটা হচ্ছে m। তারপরে কি? বি গ্যাসের ভর W অফ B, এই মানটা কত? 4m। ওকে, আচ্ছা, তারপরে কি? এই গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, তার মানে V অফ A = A গ্যাসের আয়তন B গ্যাসের আয়তন, তার মানে V অফ B এর দ্বিগুণ। এখন সারে বের করতে বলছি কি? P অফ A ডিভাইডেড বাই P অফ B। ওকে, এইটাই তো হচ্ছে আমাদের সব ডাটাগুলা। এখন এক পরমাণু, দেখো এইখানে একটা কাহিনী করে দিছে, এক পরমাণু বলে দিছে। এক পরমাণু বলে দেওয়ার ফলে এখানে স্বাধীনতার মাত্রা কিন্তু সে ইন্ডিকেট করতেছে যে দুইজনেরই স্বাধীনতার মাত্রা সেম। তারপর কি বলছে? আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থা আছে। মানে কি? মানে হচ্ছে এই যে ধরো একটা গ্যাস, এই যে একটা গ্যাস, হ্যাঁ, এটা হচ্ছে A গ্যাস আর এটা হচ্ছে B গ্যাস, দুইজনের মধ্যে তাপীয় সাম্যাবস্থাটা সেম। আচ্ছা, তো এখন আমরা বেসিক ফর্মুলা কি জানি ভাইয়া? আমরা বেসিক ফর্মুলা জানি যে PV = W/m RT। আশা করি এই ফর্মুলা তোমরা সবাই জানো। এই PV = W/m × RT। এখন প্রথম গ্যাসের জন্য সবগুলোতে A নাম দিয়ে দাও, ঠিক আছে? T এর মধ্যে কোনো A নাম দিও না। বড় হাতের M এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, তুমি আণবিক ভর জানো কিনা এখানে একটু ভালো মতো খেয়াল করো। দুটি এক পারমাণবিক আদর্শ গ্যাস, দেখো দুইজনের আণবিক ভরটা কিন্তু আমাদের জানা নাই। এবং আদর্শ গ্যাসেরও আমাদের কোনো পরিচয় দেওয়া নাই। তো যদি আণবিক ভরটা সেম হয়, তাহলে আমরা একভাবে অঙ্কটা করতে পারবো। যদি আণবিক ভর সেম হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে 1 নং 2 নং দিয়ে অঙ্কটা করতে পারি। আমি তোমাদেরকে বলে দিব কোনটার কি মিনিং, ভাষাগত কথা ঝামেলা। হ্যাঁ, যদি আণবিক ভরটা সেম হয় তখন কি হবে? তখন হচ্ছে আমরা কি করতে পারবো? যে 1 নং 2 নং দিয়ে অঙ্কটা করব। তখন সেই ক্ষেত্রে উত্তরটা তোমাদের আসবে, দেখবা এখানে অপশনের সাথে মিলবে না। হ্যাঁ, এই যে দেখো আমি তোমাদের বলে দিই, PV VB = WB/m × RT। আণবিক ভর পরিচয় নাই, এটা একটা সমস্যা। তো তাহলে 1/2 যদি আমরা প্রয়োগ করি, অঙ্কটার উত্তর খুব সম্ভবত 1/8 আসে। এখন 1/8 তো অপশনে নাই।
সো এখানে কি একটা ঝামেলা, তো ঢাবিতে তো আসলে কখনো মানে ব্ল্যাঙ্ক আনসার দেয় না, ঢাবিতে তো কখনো ব্ল্যাঙ্ক আনসার দেয় না, এটা একটা সমস্যা। তো এই সমস্যা দূরীকরণের জন্য আমরা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করব। আউট অফ দ্য, আমরা যেভাবে চিন্তা করতেছিলাম সেভাবে চিন্তা করবো না, কারণ আমি বল আমাদের জানা নাই। আউট অফ দ্য বক্স কিভাবে চিন্তা করবো, ওই যে এক পরমাণু, এটার দিকে আমরা ফোকাস করব। তো এক পরমাণু মানে কি, স্বাধীনতার মাত্রা দুজনেরই সেম। এবং স্বাধীনতার মাত্রা আছে এমন সূত্রে চলে যাও, স্বাধীনতার মাত্রা আছে এমন সূত্রে চলে যাও। খেয়াল করে দেখো তাপের সাপেক্ষে যেহেতু আছে, সো অবশ্যই দুইজনের এনার্জিটা সেম, দুইজনের এনার্জিটা সেম, তার মানে ই এ সমান সমান কত হবে, ই বি হবে, দুইজনের এনার্জিটাই সেম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দুইজনের এনার্জি যদি সেম হয় তাহলে আমরা এনার্জির ফর্মুলা কি জানি, এনার্জি ফর্মুলা হচ্ছে F/2 PV, ঠিক আছে। তাহলে F/2 PV, দুইজনের জন্য আলাদা আলাদা নাম দিয়ে দাও, এ এ, তারপরে কত দিবা বলো দেখি, তারপরে হচ্ছে বি বি, ওকে, বিবি, এভাবে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে নাম দিয়ে দিবা। আচ্ছা, নেক্সট তোমার কাজ কি, নেক্সট তোমার কাজ যেহেতু দুজনেই এফ সেম, এগুলো কেটে দেওয়া, হ্যাঁ। তাহলে পি এ বি এ সমান সমান পিবি বিবি, তো আমাদের বের করতে হবে পি এ বাই পিবি, আমাদের বের করতে হবে পি এ বাই পিবি। তাহলে পি এ বাই পিবি এক পাশে রাখো, পি এ বাই পিবি, পি এ বাই পিবি সমান সমান কত দাঁড়াচ্ছে, ভিবি বাই ভি এ। তো কে কার কতগুণ দেওয়া ছিল, দেওয়া ছিল হচ্ছে বি এ, এ গ্যাসের আয়তনটা বি গ্যাসের আয়তন দ্বিগুণ, তার মানে 2 ভি বি, ওকে। তাহলে ভি এর জায়গায় তুমি লিখে দাও 2 ভিবি, হ্যাঁ। তাহলে 2 ভিবি, এখানে কত ভিবি কেটে দিলে হাফ হয়, সো উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে হাফ। সো আমরা যদি কিওয়ার্ড যদি এটাকে ধরি যে হ্যাঁ এটা আমাদের মূল শব্দ, তাহলে উত্তর কিন্তু অপশনে আছে, উত্তরটা তখন হাফ হবে, ক্লিয়ার। সো আণবিক ভর নিয়ে ক্লিয়ারলি কিছু ছিল না দেখে আমরা আগের অ্যাপ্রোচে উত্তরটা করতে পারতেছিলাম না, সেই সেতু উত্তর আসলো 1/8। তো আমরা ওই অ্যাপ্রোচে যাব না, আমরা যাব কোন অ্যাপ্রোচে, যে অ্যাপ্রোচে হচ্ছে আমাদের প্রশ্নের সাথে রিলেটেড কোন একটা কিওয়ার্ড আছে, যেমন এক পরমাণু বলে দিছে, সো দুইজনের এফ এর মান সেম, এফ এর মান সেম হলে আমরা এই ওয়েতে করলে পি এ বাই পিবির মানটা হাফ আসছে, বা এটা নরমালি বয়েলের সূত্র ফলো করছে, হ্যাঁ। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা নরমালি বয়েলের সূত্র ফলো করছে। এখানে এই তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া এই এম ভর আর 4m ভর এইটা তাহলে কি কাজ, উত্তর হচ্ছে এটা কোনো কাজ এখানে লাগবে না, এখানে ফর্মুলার মধ্যে ভরের কোনো প্রভাব নাই, এখানে যে ফর্মুলাটা এখানে ভরের কোনো প্রভাব নাই, ভরের প্রভাবটা হইতো যদি তোমার আণবিক ভরের কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকতো, আণবিক ভরে কোনো ইনফরমেশন দেওয়া নাই, দুইজন কোন ধরনের গ্যাস তার কোনো পরিচয় নাই, যদি থাকতো একটা অক্সিজেন একটা কার্বন ডাইঅক্সাইড, তাইলে হয়তো তুমি কি করতে পারতাম, এখানে ওই যে W/M এর কনসেপ্টটা নিয়ে আসতে পারতাম। তো আমি তোমাদেরকে বলবো এটা উত্তরটা দাগাবা, এটা ব্ল্যাঙ্ক রেখে আসার কথা না, এটা উত্তরটা হাফই হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু দ্রুত বলে ফেলো। আচ্ছা, একদম বলতেছে 2 আসে আনসার, 2 কিভাবে আনসার হয়, তোমার 2 আনসার কিভাবে হয় ভাইয়া, পি এ বাই পিবির মান 2 কিভাবে আনসার হয়, এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, তাহলে পি এ বাই পিবি 2 কিভাবে হয়, হাফ হবে। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, একটি ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়, তাপপ্রবাহে নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে। ভাই এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমরা একটা সিরিয়াল জানি, বেনি আসহ কলা, এখান থেকে উত্তর বের হয়ে যায়, বেনি আসহ কলা। একটু ভালো মতো তাকাও, লা লা আছে, লাল আছে, এই যে লাল আছে, তো লাল হইলো সবার লাস্টেরটা, কমলা কমলা আছে আছে, এটা লাস্টের আগেরটা, নীল নীল কোনটা, নীল হচ্ছে এইটা, তারপর আর কি আছে, হলুদ হলুদ হলো এইটা। একটা খেয়াল করে দেখো লাস্টের 3টা অপশনই দিছে, লাস্টের 3টা অপশনই দিয়ে দিছে, ঠিক আছে। আর প্রশ্নে কার কথা বলছে, প্রশ্নে বলছে হলো সবুজ আলোর কথা, সবুজ কোনটা, এইটা সবুজ, এটা আমাদের প্রশ্নে দিছে, এটা আমাদের প্রশ্নে দিছে। এখন প্রশ্নে যেটা দিছে তার উপরে কে আছে অপশনে, তার উপরে একজনই আছে, নীল আছে, তার উপরে একজনই আছে নীল, যে কিছুই পারো না তার এই মানে একটা একটা জাস্ট কমন সেন্স দিয়ে এটা উত্তর বের করা যায়, এটা উত্তর নীল হবে, ঠিক আছে। এটা হচ্ছে বোঝা মিল একটা আনসার আর কি, যে হ্যাঁ সবুজের নিচে 3টা আছে, এই 3টা উত্তর হবে না, উত্তর হবে সবুজের উপরেরটা, কারণ হচ্ছে এগুলো নিচে আর এটা উপরে। এখন আসি বোঝা মিল না, আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দিয়ে দেখবো, এটা আসলে উত্তর নীলই হবে, কিভাবে চলো আমরা জেনে আসি। এখানে কি বলছে যে একটি ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়, এখন সবুজ কোনটা, যে এইটা, তোমরা সবাই জানো বেগুনির 380 থেকে কত 420 ন্যানোমিটার, ঠিক আছে, সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার, আমি 380 ধরলাম, তারপর নীলের কত 420 ন্যানোমিটার, ঠিক আছে। আমার আসমানি আর সবুজের মুখস্থ নাই, আমি মনে মনে 450 480 ধরলাম মনে মনে। একটা খেয়াল করে দেখো সবুজ আলোতে কি হয়, ফটো ইলেকট্রন হয়, তার মানে তড়িৎ প্রবাহ হয়, তো আমরা সবাই ফর্মুলা জানি,
ই ইজ ইকুয়াল টু এইচ এফ, আবার কি এইচ সি বাই ল্যামডা। তার মানে ই এর সাথে ল্যামডার সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। ওকে, তার মানে ল্যামডার মান যত বাড়বে, ল্যামডার মান যত বাড়বে ই এর মান তত কমবে। হ্যাঁ, আর ল্যামডার মান যত কমবে ই এর মান তত বাড়বে। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ই এর মানটা বাড়াইতে। এখানে কি বলছে, এখানে খেয়াল করে দেখো নিচের কোন বর্ণের আলো আপতিত হলে অবশ্যই ফটো ইলেকট্রন হবে। আমরা চাচ্ছি ই এর মানটা বাড়াইতে, যে হ্যাঁ ধরো একটা ট্রাক আছে, সেই ট্রাকটা নড়াইতে তোমার 50,000 জুল লাগে, ঠিক আছে। এখন আমি যদি প্রশ্ন করি কত জুল হলে সে ট্রাকটা নড়বে, তো অপশনে আমি দিলাম হচ্ছে 60,000 জুল, 40,000 জুল, 30,000 জুল, 20,000 জুল। তো কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে অবশ্যই উত্তর হবে 60,000 জুল। এখানে সেম আমাদের ই কে বড় করতে হবে, তো ই কে বড় করতে গেলে, ই কে বড় করতে গেলে তোমাকে ল্যামডাকে ছোট করতে হবে। তুমি দেখবা সবুজের মধ্যে ল্যামডা ছোট কে, এই পুরা এই ছকের মধ্যে সবুজের চাইতে ল্যামডা ছোট কে, একজনই, অপশনের অনুযায়ী নীল। এরা কিন্তু ল্যামডা ছোট না, এরা ল্যামডা বড়। হলুদের ল্যামডা সবুজের চেয়ে বড়, কমলার ল্যামডা সবুজের চেয়ে বড়, লালের ল্যামডা সবুজের চেয়ে বড়। এদের ল্যামডা বড়, ল্যামডা বড় হলে শক্তিটা কম হয়, সো ওদের শক্তি কম, ওদের শক্তি, এই নীলের শক্তি বেশি, উত্তরটা হবে নীল। আমরা খুব লাস্টের দিকে এসে পড়ছি মনে হয়। হাইড্রোজেন পরমাণু আদি শক্তি স্তর Ni থেকে চূড়ান্ত শক্তি স্তর Nf এ হস্তান্তরিত হলে সর্বাধিক শক্তিটা কত হবে, ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, তো আমরা এখন এটা সলভ করব। ফার্স্ট অফ অল শক্তির ফর্মুলাটা কি, তোমাদের আগে শক্তির ফর্মুলা যেতে গেলে আগে কেমিস্ট্রি যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ওয়ান বাই ল্যামডা ফর্মুলা। তো তোমাকে শক্তির ফর্মুলা যেতে হবে। শক্তি, হ্যালো হ্যালো, ওকে, আমরা কি করব দেখো, শক্তির ফর্মুলাতে আমরা একটু তাকাবো। তো ই সমান সমান এইচ ইনটু 1 বাই ল্যামডা, আবার 1 বাই ল্যামডা মানে কি, ঋণভাগ ধ্রুবক ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো ই এর দিকে আমরা যদি ফোকাস করি, এগুলো তো সব কনস্ট্যান্ট, এগুলো নিয়ে এত তাকানোর দরকার নাই, তুমি জাস্ট এইগুলোর দিকে তাকাবা। তো ফার্স্ট অফ অল বলছে শক্তি নির্গত হবে। শক্তি কখন নির্গত হয়, যখন এই যে ইলেকট্রন আমি যদি স্তর আঁকি, ইলেকট্রন স্তর যদি আঁকি, উপর থেকে যদি নিচে নামে তখন সেটা শক্তি বিকিরণ হয়। বিকিরণ হওয়া মানে নির্গত হওয়া। তার মানে আমার আনসারটা কি হবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর। তারপর আনসারে কি হবে, উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর। তো চলো এটা আমরা দেখি কোনটা নিম্ন থেকে উচ্চ দিচ্ছে, সেগুলো কেটে দেই। এখানে দেখো এটা নিম্ন থেকে উচ্চ, এটা কেটে দাও। তারপর এটা নিম্ন থেকে উচ্চ, এটাও কেটে দাও। উচ্চ থেকে নিম্ন দুটো অপশন আছে, একটা অপশন এ, একটা অপশন ডি। অনেকে মারামারি লেগে গেছে ভাইয়া, কেউ কেউ বলতেছে পরীক্ষা দিয়ে বলতেছে ভাই এটা উত্তর অপশন এ হবে, কেউ কেউ বলতেছে এটা উত্তর অপশন ডি হবে। আমি দেখা দিচ্ছি এটা উত্তর কেমনে অপশন ডি হয়। দেখো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, তোমাকে ভ্যালুগুলো আগে বসাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা চলো ভ্যালুগুলো বসাই দিই। এখানে কনসেপ্টটা কি, এখানে কনসেপ্টটা হচ্ছে, এখানে মানে মনে রাখার ইজি কনসেপ্টটা কি, নিচে হয় ছোট মান, নিচে হয় ছোট মান, আর এখানে কি হয় বড় মান। এটাই হচ্ছে তোমার মনে রাখা ইজি একটা কনসেপ্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, অ্যাকচুয়ালি হচ্ছে এটা ধরো দ্বিতীয় কক্ষপথ n = 2, এটা হচ্ছে প্রথম কক্ষপথ n = 1। তুমি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতেছো, হ্যাঁ, তবে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতেছো, সো এখানে n2 দিবা, এখানে n1 দিবা। দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতেছো, এখন প্রথম কক্ষপথে আসতেছো, তার মানে এখানে হবে 1, আর দ্বিতীয় কক্ষপথ থেকে আসতেছো, এটা হবে 2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এখানে পুরোটা একটা কনস্ট্যান্ট, এটা পুরোটা কনস্ট্যান্ট, এটা আমি আর লিখবো না, এটা একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এই ভ্যালুটা কত আসে দেখো তো, এই ভ্যালুটা আসবে তোমার 1 - 1/4, আর সামনে পুরোটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইনটু 3/4। এটা আমি অপশন ডি চেক করলাম, এটা আমি চেক করলাম অপশন ডি। তো অপশন ডি আমার আসলো কত, কনস্ট্যান্ট ইনটু 3/4। এখন অপশন এ যদি চেক করি, কনস্ট্যান্ট ইনটু সামথিং আসবে, সেই সামথিং এর মানটা ছোট একটা মান, দেখলেই বোঝা যায়, কারণ তুমি 80 কে স্কয়ার করতেছো, বুঝতে পারতেছো। হ্যাঁ, এটা তো নিচে আছে, সো এটা স্কয়ার করলে নিচে আছে, তো এই মানটা 3/4 এর মান 0.75, বাট এই মানটা কিন্তু অনেক ছোট, 0.25 এর কাছাকাছি হবে। এটা ভাই ভ্যালু দেখলে বোঝা যায় এর মানটা অনেক বড় না 80, এটা তো নিচে আছে, স্কয়ার করলে তো মানটা কমে যায়, সো এটা উত্তরটা কি হবে, হ্যাঁ এনার্জিটা কমে যায়, সো উত্তরটা হবে অপশন ডি। আচ্ছা, বুলিয়ান বীজগণিতে a প্লাস, এটা খুবই সহজ, তুমি এ কমন, এটা সবার পারা উচিত, এটা যে পারো নাই কিছু বলার নাই। এটা উত্তর হবে অপশন এ। এবং সর্বশেষ প্রশ্ন, এটা আমি বলবো এই পুরো ফিজিক্স অবজেক্টিভ কোশ্চেনে সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন, সবচেয়ে আউট অফ দ্য বক্স কোশ্চেন, সবচেয়ে ক্রিয়েটিভ কোশ্চেন। এটা সবার পারা কোনো প্রয়োজন নাই, এটা সবার পারা কোনো প্রয়োজন নেই, এটা পারবে যারা হচ্ছে একটু টপ প্লেস করে, শুধুমাত্র তারা পারবে। হ্যাঁ,
বাকিরা এটা ম্যাক্সিমাম এটা পারবে না। তো এটা না পারলেও তোমার এত হাই উতাস করার কোনো দরকার নাই, কারণ 95% স্টুডেন্টরা এই অঙ্কটা পারে নাই। হ্যাঁ, আমরা কথাবার্তা বলে নিছি স্টুডেন্টের সাথে। তো চলো আমরা একটু শিখে নিই। কেন শিখবার? সামনে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে, চট্টগ্রাম আছে, গুচ্ছ আছে। গুচ্ছে কিন্তু এরকম টাইপের প্রশ্ন করে, রাজশাহীতে অনেক ভেজালা প্রশ্ন করে ফিজিক্সটা। তো ভেজালা প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম টাইপের প্রশ্ন যদি আসে রাজশাহীতে, তোমরা যেটা পারো তার জন্য ক্লাসটা দেখতে হবে। ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো এবং কি পৃথিবী পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তুমি কি করছো? একটা সুড়ঙ্গ খনন করছো এবং বস্তুটা ছেড়ে দিছো। তো আমরা একটা কাজ করতে পারি, এইভাবে আমরা গোলা দিতেছি, আমরা এইভাবে গোলা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে একটা সুড়ঙ্গ তুমি খুঁড়ছো। হ্যাঁ, এই কেন্দ্রটাতে যখন বস্তুটা কেন্দ্রে এসে পড়ছে তখন মুক্তি বেগটা কত হবে, এটা আমাদের প্রশ্ন। দেখো ভাইয়া, এই কেন্দ্রটা কি পরিমাণ বল কাজ করতেছে আমরা সবাই মহাকর্ষ চ্যাপ্টারে পড়ছিলাম। F ইকুয়াল টু কত? Gmm ডিভাইডেড বাই r কিউব ইনটু r। এটা কিসের ফর্মুলা বলো তো? এই ফর্মুলাটা হচ্ছে, ধর কেন্দ্র থেকে তুমি r দূরত্বে আসো আর এই পুরা ব্যাসার্ধটা হচ্ছে বড় হাতের r। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার f এর মানটা কত? ওকে, আচ্ছা, এখন তুমি যেহেতু একটা বস্তুকে ছেড়ে দিবা এবং ছেড়ে দিলে এই বস্তুটা কি হবে? সরল ছন্দিত স্পন্দন হতে থাকবে। তার মানে এই অঙ্কটা হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারটা এবং পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটাকে কম্বাইন করছে, পর্যাবৃত্ত গতিকে কম্বাইন করছে। তো বলেই দিছে যে সুড়ঙ্গের মধ্যে তুমি ছেড়ে দিবা। এখন তোমাকে এটা জানা থাকা লাগবে আগে থেকে। ইসাক স্যারের বই আছে, তমা স্যারের বই আছে, কোন একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, সুড়ঙ্গ বরাবর যখন সে পথ অতিক্রম করবে সে সরল ছন্দিত গতিতে সে স্পন্দন করবে। তার মানে কি? তার মানে তুমি যখন এখান থেকে ছেড়ে দিবা, এখানে যখন তুমি ছেড়ে দিবা, ও এই জায়গাটা যখন আসবে তার বেগটা ম্যাক্সিমাম হবে, এখানে হবে বি ম্যাক্সিমাম। আবার সে এখানে আসবে, এখানে বিটা হয়ে যাবে মিনিমাম। তার মানে সরল ছন্দিত স্পন্দন এইভাবে দুলতে থাকবে, এইভাবে সে দুলতে থাকবে, ঠিক আছে? এটার মতো করে এটা চিন্তা করো আর কি। তার মানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কি বি ম্যাক্সিমাম পয়েন্ট না? হ্যাঁ, এইটাই তাহলে বি ম্যাক্সিমামের পয়েন্ট। তো বি ম্যাক্সিমামের ফর্মুলা কি? বি ম্যাক্স সমান সমান ওমেগা ইনটু এ। আমরা বাচ্চাকালে পড়ে আসছি পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে। এখন তোমাদের প্রশ্ন, ভাই এ মানে কি? এ মানে তো অ্যামপ্লিটিউড, সে সর্বোচ্চ যে পথ অতিক্রম করে, সর্বোচ্চ। এতে খেয়াল করে দেখো, এই পুরাটা যে আমাদের ছন্দিত হচ্ছে, যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এরকম হইতো। হ্যাঁ, এতটুকু হচ্ছে অর্ধেক, এতটুকু হচ্ছে বাকি অর্ধেক, এই এতটুকু হচ্ছে তার অ্যামপ্লিটিউড। যদি বলি এটার মতো করে এখানে চিন্তা করো, ও তো এইভাবে দুলতেছে। হ্যাঁ, এখান থেকে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন, হ্যাঁ, তারপরে কি আবার সর্বোচ্চ সর্বনিম্ন। তার মানে এই এতটুকুই হবে তার অ্যামপ্লিটিউড, এতটুকু হবে তার অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডটা কিসের সমান? ব্যাসার্ধের সমান হবে। সো এর জায়গায় তুমি ব্যাসার্ধ আর বসাই দিবা। এবার আসো ভাইয়া ওমেগা। ওমেগা করতে গেলে দেখো, ওমেগা বের করতে গেলে তোমাকে আগে এই এফ এর সাহায্য নিতে হবে। এই এফটা কিসের সমান? এই এফটা কিসের সমান বলো তো? এই এফটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন যে হচ্ছে তার কি একটা গতি আছে না? তার কি এই যে গতির যে তৈরি আছে একটা বলের কারণে না? হ্যাঁ, সেই বলটার ফর্মুলা কি? ওমেগা স্কয়ার আর। এটা আমরা কই থেকে শিখছি? এটা সরল ছন্দিত গতির যে তোমার বল এফ এর ফর্মুলা। এখন ওমেগা স্কয়ার আর, এই আরটা কি? এই আরটা কিন্তু ব্যাসার্ধ না, এটা ছোট আর, ঠিক আছে? এই আরটা হচ্ছে ছোট হাতের আর, যে সে যত দূরত্বে সে আছে অবস্থান করতেছে। তার মানে এইটার এটা পরস্পর সমান। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখানে এম ওমেগা স্কয়ার, তাহলে এখান থেকে এম কেটে দাও, এখান থেকে আর কেটে দাও। তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয়, আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার সমান সমান জি এম ডিভাইডেড বাই আর কিউব। অতএব ওমেগা সমান সমান কিউব, এখানে রুট অফ জিএম বাই আর কিউব হয়ে গেল। আমরা বসাই দিই রুট ওভার জিএম বাই আর কিউব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি। আর কিউবকে কি লেখা যায় বলো তো ভাইয়া? আর কিউবকে লেখা যায় আর স্কয়ার ইনটু আর, এভাবে লেখা যায়, ঠিক আছে? এভাবে আমরা লিখে ফেললাম। ওকে, আর স্কয়ারকে যদি আমরা রুট করি, তাহলে কি দাঁড়ায়? রুট ওভার জিএম বাই, এই আর স্কয়ারকে রুট করলে একটা আর বাইরে চলে যায়, তাই না? আর উপরে একটা আর ছিল আর নিচে একটা আর ছিল, আর কেটে দিলাম। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর স্কয়ারকে আমি কি করতেছি? রুট করতেছি। আর স্কয়ারকে রুট করলে কি হবে? আর স্কয়ারকে রুট করলে আর হয়, এই আরটা কোথায় থাকবে? নিচে থাকবে, এই আরটা নিচে থাকবে। এই যে আরটা নিচে থাকতেছে সেটাকে আমি বাইরে নিয়ে গেছি, পাশে আগে থেকে একটা আর ছিল, আর এইখানে যে নিচে একটা আর ছিল, এই আরটা এইখানে। হ্যাঁ, হ্যালো রাকিব, তুই অফিসে আয়, উপরে একটু আয়। হ্যাঁ, চারতলায় আয়, আইসা গেট টোকা দিস। ওকে, তো আমরা কি বলতে পারি যে আর স্কয়ারকে রুট করলে যে আরটা সেটা বাইরে নিয়ে গেলাম, ডানে আরেকটা আর ছিল আর নিচে আরেকটা আর আছে। তার মানে আমার উত্তরের দাঁড়ালো রুট ওভার জিএম বাই আর। ওকে, তাহলে এই হচ্ছে বি ম্যাক্স। এখন এইটাকে তুলনা করতে হবে কিসের সাথে? এটাকে তুলনা করতে হবে তোমার মুক্তিবেগের সাথে। তো মুক্তিবেগের ফর্মুলা কি? মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে বি সমান সমান রুট ওভার 2 GM বাই আর। আমি চাচ্ছি কি এটাকে এটার মতো বানাইতে। কিভাবে বানাবো? জোর করে একটা 2 নিয়ে আসবো,
জোর করে একটা 2 নিয়ে আসলাম, 2 দিয়ে আমি গুণ করছি, তাহলে এখানে কি করবা, ভাগ করবা। ওকে, আচ্ছা এখন এই পুরো জিনিসটাই তো তোমার মুক্তিবেগ, তাই না? এই পুরো জিনিসটা তোমার মুক্তিবেগ, তাহলে মুক্তিবেগ বিই। হ্যাঁ, আর এখানে কি আছে, হাফ আছে উপরে রুট, হাফ আছে রুট মানে কি, √2 ভাগাকারে নিচে, √2 ভাগাকারে নিচে। এরই মাধ্যমে আমাদের এই অবজেক্টিভটা সলভ শেষ। উত্তরটা হবে Vmax সমান V/√2, উত্তর হবে V/√2, উত্তর হবে অপশন সি। তো এর মাধ্যমে আমাদের অবজেক্টিভ শেষ। তো রিটেন আমরা সলভ শুরু করব, তার আগে তুমি একটু জানাও কার কয়টা হয়েছে। ফিজিক্সের অবজেক্টিভ কার কয়টা হয়েছে একটু বলো তো। ফিজিক্স অবজেক্টিভ কার কয়টা হয়েছে বলো। আচ্ছা, একদম বলছে পিবি কিভাবে আসে, ভাই সূত্র ছিল তো ইকে সমান 3/2 nRT, nRT সমান পিবি, ঠিক আছে, পিবি এর সূত্র আছে। হ্যাঁ, তো এখন আমরা রিটার্ন সলভ শুরু করতেছি। তো দেখো এখানে বলা হয়েছে কি, এফ একটা বল দেওয়া হয়েছে, বলছে এটা একটা সংরক্ষণশীল বল ক্ষেত্র হলে C1 C2 C3 এর মানগুলা নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল সংরক্ষণশীল বল এই কথাটা মিনিং কি, এই কথাটা মিনিং হচ্ছে কার্ল ইকুয়াল টু 0, এটা তোমাদের মনে রাখতে হবে। সংরক্ষণশীল বল হইলে কার্লটা 0 হয়, বলের কার্লটা 0 হয়। তার মানে কি, ন্যাবলার সাথে আমরা এফ এর ক্রস গুণফলটা 0 হবে। হ্যাঁ, তো চলো আগে ক্রস গুণফলটা আমরা করে ফেলি। ক্রস গুণফল কিভাবে করে বলো তো ভাইয়া, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, ঠিক আছে, এভাবে দিব। তারপরে কি আমরা ভ্যালুগুলো বসাবো, 4y মাইনাস C1z, তারপরে 5z প্লাস C2x, তারপরে কি C3y মাইনাস 3x। এই হচ্ছে আমাদের পুরো একটা নির্ণায়ক। এখন আমরা এটা কি করব, সলভ করব। কিভাবে সলভ করব, ফার্স্ট অফ অল আগে আই লিখব, কোনাকুনি গুণ করব, ডেল ডেল y C3y মাইনাস 3x, তারপর মাইনাস ডেল ডেল z 5z প্লাস C2x। এই হচ্ছে আমাদের একটা। এরপরে মাইনাস জে দিবা, মাইনাস জে দেওয়ার পর কি করবা, ডেল ডেল x C3y মাইনাস 3x, ঠিক আছে, তারপরে কি হবে, মাইনাস এটা তো বন্ধ, ডেল ডেল z, তারপরে কি 4y মাইনাস C1z, এটাও একটা গেল, তারপর প্লাস কে দিয়ে যখন করবা, ডেল ডেল x 5z প্লাস C2x, তারপরে মাইনাস ডেল ডেল y কত, 4y মাইনাস C1z। এই হচ্ছে আমাদের লিখা শেষ। আমি একটু বাচ্চাদের মতো লিখলাম, পরীক্ষা হলে তোমরা এত কিছু লিখবা না। পরীক্ষার হলে ডাইরেক্ট এই লাইনের পরে আমি এখন যে লাইন করবো ওইটা করবা। তো চলো কি করবা, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তার মানে C3 y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x এর কোনো দাম নাই, তার মানে শুধুমাত্র C3 হবে। আই রিপিট, এই লাইনটা কিন্তু করবা না, এই লাইনটা কি করবা না, এই লাইনটা তোমরা পরীক্ষা খাতায় করবা না, পরীক্ষা খাতায় তোমরা এই লাইন করবা ডাইরেক্ট। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যে কাজটা করবা, C3y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে C3 হয়, আর x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সো বাদ। এবার আসো এখানে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 5 হয়, ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারতেছ না, কারণ 0 হয়ে যাবে, তার মানে মাইনাস কত হবে, মাইনাস হবে কি তোমার 5 হবে। সো একটা পার্ট গেল। এবার এখানে আসো, এখানে যদি তুমি করো, ফার্স্ট অফ অল এখানে একটা মাইনাস আছে, একটু সাবধান দেখো, এখানে তোমার কি আছে, মাইনাস আছে, তাহলে আমিও কি করলাম, মাইনাস লিখলাম, সমস্যা তো নাই। তারপর ভিত্তি কি লেখা, C3y, তুমি y এর সাথে ডিফারেন্সিয়েট করতেছো, সো অবশ্যই C3 হবে, x এর কোনো দাম নাই। তারপর এখানে একটা মাইনাস আছে, দিলাম মাইনাস। এইখানেও তুমি খেয়াল করো, z এর সাথে ডিফারেন্সিয়েট করবা, এখানে কি আছে, মাইনাস C1 আছে। হ্যাঁ, তুমি এখানে y এর সাথে করতেছিলে, তোমার আসছিল কত, C3। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে আরেকবার বলি ভ্যালুগুলো কি কি ছিল, 4y মাইনাস C1z 5z প্লাস C2x, তারপরে C3y মাইনাস 3x। ওকে, প্রথমটুকু তোমাদের ক্লিয়ার। দ্বিতীয়টুকু যখন তুমি করতেছো মাইনাস জে যখন তুমি করছো, কি কি ছিল, ডেল ডেল x C3y, এটা ডেল ডেল x হবে, এটা ডেল ডেল x হবে, ডেল ডেল x C3y মাইনাস 3x, তারপর মাইনাস ডেল ডেল z। তো তুমি এটা x এর সাপেক্ষে করবা, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকে, -3 থাকে, -3 থাকে।
এটাকে তুমি জেড এর সাপেক্ষে করবা, করলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস c1 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরেটা আসো, এরপরেটা কি বলছে, প্লাস কে দিয়ে যদি করি ডেল ডেল এক্স, এক্স এর সাপেক্ষে করবা, তারপর c2 আছে, তাহলে c2 লিখবা, এখানে y সাপেক্ষে করবা, y সাপেক্ষে কত -4 বসাই দিবা, দ্যাটস ইট। এখন এই পুরো মানটা দেবে 0, এই পুরো মানটা যদি 0 হয় আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে c3 - 5 এর মানটা 0। হ্যাঁ, তার মানে c3 এর মানটা কিন্তু 5 বের হয়ে গেল। আবার তুমি এটাকে তুমি 0 লিখতে পারো যে -3 + c1 = 0, তার মানে c1 এর মানটা 3 তুমি লিখতে পারো। আবার এখানেও c2 - 4 এর মানটা 0 বা c2 এর মানটা 4 লিখতে পারো। সো তোমার উত্তরটা বের হয়ে গেল 3 4 5। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 4 5। নেক্সট কোশ্চেন, দেখাও যে অভিকর্ষ টানে মুক্তভাবে পরন্ত এমভরে একটা বস্তু এনতম সেকেন্ডে হারানোর স্থিতিশক্তি হচ্ছে এত। মানে কি, মানে একটা বস্তু ছিল সেটা এখান থেকে আস্তে আস্তে সে নিচে পড়বে, ধরে নিলাম এনতম সেকেন্ডে সে এইখানে এসে পৌঁছাইলো। হ্যাঁ, তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই যে এতটুকু যে পড়লো সেটাকে আমি মনে মনে এইচ নাম দিলাম। হ্যাঁ, তো আমরা জানি এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা কি, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলাটা হচ্ছে আমরা ছোটকালে পড়ে আসছিলাম s = u + ½ of a * 2t - 1। এটা ছিল নরমাল সূত্রটা আর কি। যদি উপর থেকে নিচে পড়ে তখন s টা হয়ে যাবে h, যেহেতু উপর থেকে চলতেছে u মানে 0। এখন একটু দাঁড়াও, ওকে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু সর্বোচ্চ উচ্চতা থেকে ছাড়া হয়েছে, তার মানে কত হবে, আদিবেগটা 0। আর যেহেতু বস্তুর উপর থেকে নিচে পড়তেছে তার মানে এর মানটা কত হবে, অভিকর্ষ ত্বরণের সমান, অর্থাৎ এর মানটা হবে g এর সমান। তাহলে এর মানটা আমি g লিখবো, এর মানটা কত লিখবো, g লিখবো। ওকে, আর এদিকে এসে বস, সামনে এসে বস। আচ্ছা, তাহলে কত দাঁড়াচ্ছে 2t। এখন t তুমি বসাবা না, কেন বসাবা না, প্রশ্নে t এর জায়গায় বলছে nতম সেকেন্ড, nতম সেকেন্ড মানে কি t এর জায়গায় n হবে, nতম সেকেন্ড মানে কি t এর জায়গায় n হবে, তার মানে 2n - 1 হবে। ঠিক আছে, তাহলে এই h টা আসলে কি, h টা হচ্ছে তোমার যতটুকু দূরত্ব সে পড়ছে, এই h এটা টোটাল h না, এটা যতটুকু দূরত্ব পড়ছে। এখন হারানো স্থিতিশক্তি শব্দটার অর্থ কি, হারানো স্থিতিশক্তি শব্দটা মানে হচ্ছে সে যতটুকু পথ সে অতিক্রম করছে। কেন, দেখো তুমি একটা বস্তুকে যদি 10 মিটার উপরে উঠায় রাখো তো তার মধ্যে তো একটা এনার্জি সেভ হয়েছে, রাইট। এখন ধরো বস্তুকে তুমি ছেড়ে দিলাম, সে 3 মিটার নিচে পড়লো, তাহলে সে কিন্তু স্থিতিশক্তি কমে গেল, কতটুকু কমে গেছে বা সে কতটুকু স্থিতিশক্তি হারাইছে, 3 মিটার সমপরিমাণের স্থিতিশক্তি কিন্তু সে হারাইছে। তার মানে mgh যে করতা ওখানে h এর মানটা কিন্তু তুমি 3 বসাইতা। হারানো স্থিতিশক্তি বের করলে উপর থেকে নিচ লিখতে হয়। ঠিক আছে, অনেকে ভুলে তোমার নিচ থেকে উপর করে ফেলতেছো, নিচ থেকে উপর হচ্ছে শুধুমাত্র স্থিতিশক্তি, আর হারানো স্থিতিশক্তি মানে কি, সে যতটুকু পথ অতিক্রম করছে তার জন্য। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো, হারানো স্থিতিশক্তি সমান সমান mgh। mg লিখলাম, h কত হবে, ½ g * 2n - 1। এখন খেয়াল করে দেখো আমাদের তো মিলে গেছে, এটা খুব সহজ একটা ছিল, mg² সামনে ½ এবং 2n - খুবই ছোট একটা কিন্তু রিটেন ছিল। ঠিক আছে, তোমাদেরকে রিটেন সাজেশন দিছিলাম, কোনো প্রমাণে কিন্তু আসে নাই আনফরচুনেটলি, কিন্তু যে প্রশ্নটা দিছি এটা কিন্তু একটা প্রমাণ, বাট এই প্রমাণটা একটু হচ্ছে তোমার গতিবিদ্যা কনসেপ্ট কাজে লাগছে। হ্যাঁ, শর্টের বাইরে আমি তোমাদের বারবার বলছিলাম শর্টের বাইরে পড়লে গতিবিদ্যা তরঙ্গটা পড়বা। হ্যাঁ, আর ম্যাথ অ্যাকচুয়ালি শর্টের বাইরে অনেক প্রশ্ন করে, ফাংশন থেকে প্রশ্ন করে, হ্যাঁ বাস্তু সংখ্যা থেকে প্রশ্ন করে, বাট ফিজিক্স তেমন একটা করে না, কিন্তু গতিবিদ্যাটা অলওয়েজ কিন্তু তোমাদেরকে আমি করে যেতে বলছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী সিকিউতে আমরা রিটার্নে চলে যাচ্ছি। কিউ এবং 9q পরিমাণে দুটি বিন্দু আধান পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটা বিন্দু তুমি নির্ণয় করো, হ্যাঁ, যেখানে 5q পরিমাণে একটা আধান স্থাপন করলে লব্ধি বল 0 হয়। ভাই এটা খুব ফেভারিট একটা ম্যাথ, এটা খুবই কমন একটা ম্যাথ, এটা ইন্টারে করতে করতে তোমার বুড়া হয়ে গেছো। ইন্টারে এই টাইপের সিকিউ বোর্ডে আসছে মিনিমাম 6-7টার উপর। হ্যাঁ, তো টাইপের নাম কি বলতো ভাইয়া, টাইপের নাম হচ্ছে লব্ধি বল 0 হয়। টাইপের নামটা কি, লব্ধি বল 0 হয়। তো লব্ধি বল 0 হয়, চলো আমরা এখন করা শুরু করি। ধরে না আমরা এখন ইন্টারে চলে আসতেছি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমার বিন্দু দুইটা কত কত, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে 9q। সো তুমি লিখো
একটা হচ্ছে কিউ পরিমাণ আধান, আরেকটা কত 9 কিউ পরিমাণ আধান। ঠিক আছে, এই যে দুইটা আধান তুমি লিখলা। এখন যে কাজটা করবা, এই দুটার মাঝে তুমি আরেকটা আধান নিয়ে আসবা। সেটা কত পরিমাণ? সেটা হচ্ছে 5 কিউ পরিমাণ তুমি আরেকটা আধান নিয়ে আসবা। আমি ধরো এই জায়গাটা রাখলাম, 5 কিউ সম পরিমাণ আরেকটা আধান আমি রাখলাম। ওকে, এখন এখান থেকে এটা যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি মনে মনে x ধরলাম। হ্যাঁ, এর পুরোটা যদি d হয় তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে? d - x। মনে পড়তেছে কোন অঙ্কটা? এগুলো বোর্ডে অনেকবার আসছে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল এই কিউ এবং 5 কিউ এর যে মধ্যবর্তী যে বলটা, সেই বলটা চলো আমরা নির্ণয় করি। সেই বলটা কত হবে? F, আমি 1 নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই F1 এর মানটা কত হবে? খুবই সিম্পল, যে c q1 q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। তো q1 এর মানটা কত? q, q2 এর মানটা কত? 5q, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, তার মানে x স্কয়ার হবে। সো এটা দাঁড়াচ্ছে 5c q স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এখন আমরা চলে যাব এই দুইটার মধ্যবর্তী বল, এই দুইটার মধ্যবর্তী বল, যেটাকে আমরা নাম দেব হচ্ছে F2। হ্যাঁ, তো এটা কত দ্বারা বলো তো? c ইনটু q1, মানে প্রথম আধানের নামটা হচ্ছে 5q, দ্বিতীয় আধানটা কত? 9q, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, মানে কি d - x এর হোল স্কয়ার। এটা কত দাঁড়াচ্ছে? 5 × 45 c q স্কয়ার ডিভাইডেড বাই d - x এর হোল স্কয়ার। এখন স্যারে বলে দিয়েছে যে লব্ধি বল শূন্য। আচ্ছা, লব্ধি বল কখন শূন্য হয় বলো তো? বলো, তুমি একটা দড়ি টানাটানি, আচ্ছা, এটা খেলা হচ্ছে, হ্যাঁ, কখন ম্যাচটা টাই হবে? যখন দুই পাশ থেকেই সমপরিমাণ বল প্রয়োগ করা হবে। হ্যাঁ, এক পাশে ধরো 10 জন মিলে টানতেছে, আর এক পাশে সমশক্তি সম্পন্ন আরো 10 জন মিলে টানতেছে, তাহলে দুজন যখন সমান হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে লব্ধি বলটা শূন্য হবে। এখানে লব্ধি বল কখন শূন্য হবে? যখন F1 এবং F2 দুটার পরস্পর সমান হয়ে যাবে। তো এই দুটো যদি পরস্পর সমান হয়, এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে ডিরেক্ট করে ফেলো যে তোমার হাতে সময় নাই। হ্যাঁ, 40 সেকেন্ড 45 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। তাহলে এই দুটো সমান ধরে মনে মনে কাটতে শুরু করে দাও, স্টেজ কাটাতে শুরু করে দাও। সি সি, হ্যাঁ, সি সি কেটে দাও, সি সি কেটে দাও, তারপর কিউ স্কয়ার কেটে দাও। আবার 5 আর 45 কাটাকাটি করা যায় ইজিলি 9 দিয়ে। সো তোমার এখানে পড়ে থাকতেছে শুধুমাত্র, যারা ভয় পাইতে ভাই অঙ্কটা তো অনেক বড়, দেখো অঙ্কটা খুবই ছোট, 1/x, এতটুকু ছিল বুঝার, বাকিটুকু মাত্র 25 সেকেন্ডে শেষ করতে পারবা। তাহলে আমার F1 এর জন্য থাকতেছে 1/x স্কয়ার, এবং F2 এর জন্য কত থাকতেছে? 9/d - x এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন উভয়কে রুট করে দাও, এটা কে পাশে নিয়ে এসে রুট করে দাও, তাহলে দেখবো অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। d - x/x, এটাকে আমরা রুট করে দিলে 3 হয়ে যায়। ঠিক আছে, তারপরে কত? d/x - 1 ইকুয়াল টু 3। তোমাদের ভাই x এর মান নির্ণয় করতে হবে, তাহলে d/x = 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে x = d/4। এর মাধ্যমে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে, উত্তরটা হবে d/4। আর যদি বলো ভাই এটা এমসিকিউ, এটা এমসিকিউ কিন্তু একটা সুপার শর্টকাট আছে, এটা তোমাদেরকে পড়াইছিলাম, সুপার একটা শর্টকাট আছে, বাট রিটেনে সুপার শর্টকাট কাজে লাগবে না। হ্যাঁ, এমসিকিউর জন্য একটা সুপার শর্টকাট আছে, x = d ডিভাইডেড বাই √q2/q1 ক্লাস 1, এরকম একটা সুপার শর্টকাট আছে। এমসিকিউ হইলে এভাবে অঙ্ক করতে, সিকিউ হওয়ার কারণে এটা ইউজ করতে পারবা না। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা অবশেষে আমাদের সর্বশেষ কোশ্চেন, এটা হলেই ডিউ আইপি শেষ হয়ে যাবে। এটা একটা ক্রিয়েটিভ একটা কোশ্চেন ছিল ডিউতে, এবারে যতগুলো ক্রিয়েটিভ কোশ্চেন ছিল ওগুলোর মধ্যে এটা আরেকটা অন্যতম ক্রিয়েটিভ কোশ্চেন। তো চলো আমরা শুরু করি। একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি n1 = 4 কক্ষপথ থেকে অপর একটি কক্ষপথ n2 তে ট্রানজিশন করে। মানে কি? মানে হচ্ছে ধরো তোমার কয়েকটা স্তর আছে, হ্যাঁ, এই একটা স্তর হচ্ছে n1 আর একটা হচ্ছে n2। এখন ভাই এতগুলো স্তর আমি আঁকবো? একটা 4 থেকে, আচ্ছা হ্যাঁ, আঁকা যাবে, চতুর্থ কক্ষপথ আঁকাই যাবে। তো চতুর্থ কক্ষপথ যদি আমরা তাকাই, 1 2 3 4, ধরা যাক সে চতুর্থ কক্ষপথ ছিল, n1 এর মান 4। এখন সে কোন কক্ষপথে গেছে সেটা আমরা জানি না, কিন্তু তার নামটা প্রশ্নে দিয়ে দিয়েছে n2। আমি মনে মনে নাম ধরে নিলাম যে কোন একটা স্তরে গেছে, সেটা হচ্ছে n। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, চতুর্থ কক্ষপথের শক্তি রেখে আমরা বের করতে পারবো না? ইজিলি পারবো। চতুর্থ কক্ষপথের শক্তি কেমনে বের করে? আমরা ফর্মুলা জানি, En = E0 ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে চতুর্থ কক্ষপথের শক্তি কি হবে? E4 = E0 ডিভাইডেড বাই 4 স্কয়ার, মানে কত? 16। ওকে, এবার n2 তম কক্ষপথের শক্তি, মানে আমি আগে এখানকার শক্তি বের করব, তারপর এখানকার শক্তিটা বের করব। তাহলে n2 কক্ষপথের শক্তি কত হবে? En2 = E0 ডিভাইডেড বাই n স্কয়ার। ওকে, তার মানে আমি চতুর্থ কক্ষপথের শক্তি জানি, n2 কক্ষপথের শক্তি জানি। এইবার আসল খেলাটা হলো এই লাইনটা। আসল খেলাটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ধরতে পারে নাই, লাইনটা হচ্ছে 8 গুণের লাইনটা। এই লাইনটা পড়ো। নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কাল তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল হচ্ছে 8 গুণ। নতুন কক্ষপথের তুলনায় পূর্বেরটা হবে 8 গুণ।
অনেকে ভুলে টি টু সমান সমান 81 দিয়ে করে আসছো, ভুল। আবার পড়ো, নতুন কক্ষপথ ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল তার মানে T1 এর কথা বলতেছে। নরমালি যত অঙ্ক থাকে সব T2 বাম পাশে থাকে, বাট এই অঙ্কে T1 টা বাম পাশে। আচ্ছা, T এর সাথে F এর সম্পর্ক এরকম ব্যস্তনানুপাতিক, তাহলে 1/F1 সমান সমান 8 × 1/F2। তাহলে আরামসে আমরা কি বলতে পারি, কোনাগুনি গুণ করে দাও, তাহলে F2 সমান সমান 8F1। এই জিনিসটা এখানে কাজে লাগবে তোমার। কিভাবে? এটা একটা এনার্জি, এটাও একটা এনার্জি, দুইটা এনার্জি ভাগ করে দাও। তাহলে ভাগ করলে আমরা কি পাই, E4 ডিভাইডেড বাই En2 সমান সমান E0/16 ডিভাইডেড বাই E0/N2 স্কয়ার। এখন এনার্জির আমরা আরেকটা ফর্মুলা শিখছি, E = hf। তোমাদের প্রশ্ন, ভাই এত শক্তি থাকতে আপনি কি লিগাই E = hf এ চলে গেলেন? কারণ ভাই আমার ফ্রিকোয়েন্সির সাথে একটা সম্পর্ক জানা আছে, সো এনার্জির সাথে এমন সূত্রে চলে যাবা যেখানে ফ্রিকোয়েন্সি তোমার জানা আছে, এই যে এখানে জানা আছে। তো চলো আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে লিখে ফেলি। এর ফর্মুলা কি, E = hf, ঠিক আছে? এখানেও ফর্মুলা কি, E = hf। এখন কথা হলো দুইটার f এর মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। এখানে আমি 1 নং কাকে ধরছিলাম বলো দেখি? 1 নং, এই T1 টা অ্যাকচুয়ালি হচ্ছে চতুর্থ কক্ষপথ, ঠিক আছে? তো তুমি চাইলে এখানে 4 লিখে দিতে পারো, এখানে তুমি N2 লিখে দিতে পারো, একই কথা, ঠিক আছে? আমি 1 নং বলতে, এখানে 1 নং বলতে বুঝেছি চতুর্থ কক্ষপথকে, T1 বলতে বুঝেছি চতুর্থ কক্ষপথকে। তার মানে এখানে F1 হবে, যেহেতু চতুর্থ কক্ষপথকে আমি F1 দ্বারা ডিনোট করছি। আর এখানটাতে কি হবে, F2 বলতে আমি ওই N2 তম কক্ষপথের কথা আমি বুঝাইছি। তাইলে এখান থেকে তো আরামসে বের হয়ে যায়, দেখো এই যে F1/F2 মান তো আরামসে বের হয়ে যায়। F1/F2 মান কত, এটাকে ওদিকে নাও, 1/8 হয়। হ্যাঁ, h তো কেটে দিবা, তুমি হচ্ছে 1/8 এখানে বাম পাশে বসে দিতে পারো। এবার ডান পাশে আসো, 1/16 N2 কে স্কয়ার করে দাও, তার মানে N2 উপরে চলে যাবে, নিচে হবে 16। তার মানে তোমার দাঁড়াচ্ছে হলো উপরে থাকবে N2 স্কয়ার, উপরে থাকবে N2 স্কয়ার, নিচে থাকবে 16। আবার কাটাকাটি করো, তাহলে N2 স্কয়ার সমান 2। অতএব N2 সমান √2। এটাই आंसर। তুমি অনেকে বলো ভাইয়া কক্ষপথ আবার কিভাবে √2 তম হয়? দেখো এখানে প্রশ্নে কিন্তু মান বের করতে বলছে, প্রশ্নে বলে নাই যে কততম কক্ষপথ। একটা ভালোভাবে খেয়াল করে দেখো, দুটো আলাদা কোশ্চেন। N2 এর মান নির্ণয় করা এক ধরনের কোশ্চেন, আর কততম কক্ষপথ বলে আরেক ধরনের কোশ্চেন, ঠিক আছে? এখন আমাদের উত্তর কি এসে পড়ছে, দশমিক এসে পড়ছে, তুমি দশমিকে রাখবা, এখানে উত্তর লিখে দিবা। এটাকে তোমার আর ওইরকম করার দরকার নেই ভাইয়া 1.41 আমি নিকটতম উত্তর নিব, হ্যাঁ নিকটতম পূর্ণ সংখ্যা নিব, হ্যাঁ। তো এটা আমাদের করার কোনো প্রয়োজন নাই, আমাদের মান নির্ণয় করতে বলছে, তুমি √2কেই आंसर হিসেবে লিখে দিবা। তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।